দুর্ঘটনায় তারেক মিশুক সহ ৫ জনের নিহতের ঘটনায় মামলার রায় পড়া চলছে। দুর্ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি দূর হবে আশা স্বজনদের। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৮,৫০০-এর বেশি মানুষ। বাস ট্রাকের বেপরোয়া গতিই দায়ী, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনিটরিং বাড়ানোর পরামর্শ। সুন্দরগঞ্জে জাতীয় পার্টি দলীয় সাবেক এমপি আব্দুল কাদেরের পরিকল্পনা ও অর্থায়নে এমপি লিটনকে হত্যা করে ৪ যুবক। গাইবান্ধায় সংবাদ সম্মেলনে ডিআইজি। জমি সংক্রান্তে বিরোধের জেরে নরসিংদীর আলোকবালিতে ৩ ভাই বোনকে হত্যা, অভিযুক্ত ভাই পলাতক। এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ফেরত গেলেও স্বজনদের নিয়ে আবারও ঢুকে পড়ছে বাংলাদেশে, দাবি স্থানীয়দের। এখনই প্রতিরোধের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। সড়ক দুর্ঘটনায় তারেক মিশুক সহ ৫ জনের নিহতের ঘটনার মামলার রায় দেয়া চলছে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে। সকাল 11:30টায় রায় পড়া শুরু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় তারেক মিশুক সহ ৫ জনের মৃত্যুর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন তাদের পরিবার। তাদের আশা, এত বছর পর মানিকগঞ্জের আদালতে যে রায় দেয়া হচ্ছে তাতে হয়তো অনেকটাই সড়ক দুর্ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি দূর হবে। তবে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রিতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবার আদালতের শরণাপন্ন হন না, ফলে অনেক দুর্ঘটনা আড়ালেই থেকে যাচ্ছে, বলছে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট। সেলিয়া সুলতানার রিপোর্ট। ১৩ আগস্ট ২০১১, এরপর কেটে গেছে ৫ বছর, কিন্তু চলে যাওয়া প্রিয় মানুষগুলোর স্মৃতি এখনো সময়ের ফ্রেমে বন্দী। আমি আমার মাকে দেখি যে এই ৬ বছরেও আমাদের বাড়িতে যে ছবিগুলো আছে প্রায় প্রতিদিনই তার সামনে কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন। হয়তো এখন এই ৬ বছর পরে হয়তো চোখের পানি ফেলেন না সব সময়, কিন্তু কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন, হয়তো স্মৃতির কোনো এক জায়গায় ফিরে যান। আজ পর্যন্ত কিন্তু ওই মানিকগঞ্জের রাস্তায় আমি বা মিশুকের স্ত্রী, আমার ভাবি, আমরা ওই রাস্তায় যেতে পারিনি। মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে কাগজের ফুল ছবির লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে তারেক মাসুদ ও মিশুক মুনিরের বহনকারী মাইক্রোবাস ঢাকা মেট্রো চ 130302 এর সাথে বিপরীত দিক থেকে আসে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সে সময়ের এটিএন নিউজের প্রধান নির্বাহী ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনির সহ ৫ জন। আসলে কি ক্ষতিপূরণ হয়? ক্ষতিপূরণ দেয়া সম্ভব? এই জীবনের ক্ষতির আসলে কোনোভাবেই পূরণ হয় না। দুর্ঘটনা তো কোনো নিয়মিত ঘটনা হতে পারে না। আমার মনে হয় যে এটা কোনো এক ধরনের অসচেতনতার কারণে হচ্ছে, আমাদের কোথাও অবহেলা আছে। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে, দেশে উল্লেখ করার মতো সড়ক দুর্ঘটনায় আইন প্রয়োগ ও শাস্তির উদাহরণ পাওয়া যায় না। এছাড়া মামলার দীর্ঘসূত্রিতার কারণে অনেক পরিবার আইনি প্রক্রিয়ায় যেতে চান না। একটা মামলা করার পরে বিচার পেতে পেতে খুব লম্বা সময় লেগে যায়। এই লম্বা সময় কিন্তু মানুষ দেখা যায় অপেক্ষা করে না, বা বিচারটার শাস্তির বিধানটাও এত কম থাকে যে সেটার জন্য কিন্তু মানুষ আর মামলা করতে আগ্রহী হয় না। একটা মামলা করার পরে প্রপার ইনভেস্টিগেশনে কার ভুল সেটা যদি আমি বের করতে পারি এবং সে যদি শাস্তি দিতে পারি, তাহলে কিন্তু মানুষের আইনের প্রতি শ্রদ্ধাটা থাকে। সেদিনের সড়ক দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক ঢালিয়াল মামুন ও তার স্ত্রী। নিহত হন মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ও জামাল হোসেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। আমরা টেলিফোনে সরাসরি কথা বলছি তার সাথে। সেলিয়া। শফিক, আপনি জানেন যে আজ যে রায়টি দেওয়া হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে, এই রায়টি কিন্তু অন্যতম একটি গুরুত্ব বহন করছে। অন্যতম একটি গুরুত্ব বহন করার একটি কারণ হচ্ছে, আমাদের আসলে মোটা দাগে বলার মতো খুব বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে এরকম আসলে রায় আমাদের কাছে আসলে জানা নেই। আর অন্যদিকে যে বিষয়টি, সেটি হচ্ছে তারেক মাসুদ এবং মিশুক মুনির আসলে এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। তারা সহ ৫ জন নিহত হয়েছিলেন এবং এছাড়া কিন্তু আরো ৩ জন কিন্তু এই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এবং
এবং এই বিষয়টি যদি আপনাদেরকে যখন আমি জানাচ্ছি, ঠিক এই মুহূর্তে কিন্তু আদালতে সংক্ষিপ্ত রায় করছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আল মাহমুদ ফয়জুল কবির বিচারক। তিনি এই মামলাটি সংক্ষিপ্ত রায় করছেন এবং তিনি প্রথমেই কিন্তু বলেছেন যে যারা আসলে এই রায়ের ক্ষেত্রে যারা সাক্ষী দিয়েছেন সে সাক্ষীর বিষয়গুলো কিন্তু তিনি উল্লেখ করছেন এবং বিশেষ করে হচ্ছে ক্যাথরিন মাসুদ এবং মামুন ঢালি আল মামুন সহ যারা আসলে ওখানে উপস্থিত ছিলেন তাদের সাক্ষ্যগুলো আসলে এই মুহূর্তে করা হচ্ছে। এবং আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি যে আসামি যে জামির হোসেন যিনি বাসের ড্রাইভার তার কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তাকে আদালতে উপস্থিত করা হয়েছে এবং তার সামনেই কিন্তু রায় করা হচ্ছে। তবে আমরা এখন পর্যন্ত কিন্তু আসলে দেখিনি যে যারা আসলে নিহত হয়েছেন তাদের পরিবার থেকে আসলে এখনো কেউ উপস্থিত হননি। তবে এখানে যারা আইনজীবী রয়েছেন তাদের পক্ষ থেকে তারা কিন্তু আমাদেরকে সর্বোচ্চ শাস্তির যে বিধান সেটি যেন নিশ্চিত করা হয় এই বিষয়টির ব্যাপারে কিন্তু আশা প্রকাশ করেছেন। একটি বিষয় কিন্তু আমাদের আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রশ্ন রয়ে যাচ্ছে, আসলে 5.5 বছর পর কেন আসলে একটি মামলার রায় হচ্ছে, এতদিন পরে যখন সড়ক দুর্ঘটনা ঘটার পরও এতদিন কেন লাগছে। সে বিষয়টি যখন আমাদেরকে বলেছেন, বিশেষ করে যারা আইনজীবী আছেন তারা বলেছেন যে 39 জন আসলে যেখানে সাক্ষী ছিলেন, সাক্ষীরা বেশিরভাগই কিন্তু চুয়াডাঙ্গায় যেহেতু বাসের ড্রাইভার এবং অন্যান্য, এবং এদিক থেকে যেমন এই মানিকগঞ্জের সাথে যোগাযোগটি অনেক বেশি সহজ নয়, ঠিক একইভাবে কিন্তু ঢাকায় যারা সাক্ষী রয়েছেন, অন্যান্য যারা সাক্ষী রয়েছেন তাদের জন্য কিন্তু আদালতে এসে সাক্ষ্য দেওয়াটা সহজ ছিল না। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখন পর্যন্ত আসলে 24 জন সাক্ষীর আসলে সাক্ষ্য নেওয়া হয়েছে 39 জন সাক্ষীর মধ্যে, এবং তাদের যে সাক্ষ্যগুলো কিন্তু আদালত পুরোপুরি শুনেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি একটি বিষয় কিন্তু তারা আমাদেরকে বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন আসলে সড়কগুলোতে যাতায়াত করি সেটি আসলে সেই স্থানটি এবং সেই আদালত অথবা সেই থানা থেকেই মামলা দায়ের করা হয় যেখানে আসলে ঘটনাটি ঘটে, যার কারণে কিন্তু আসলে মামলার যে দ্রুত বিচার আসলে পাওয়ার যে বিষয়টি থেকে যায় সেই বিষয়টি আসলে সম্পন্ন করা সম্ভব হয় না দ্রুত। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে শুধুমাত্র যাত্রী, পথচারী অথবা বাসের ড্রাইভার বা বিশেষ করে সড়কের পরিকল্পনার যে অভাব সেটির কারণেই যে দুর্ঘটনা আসলে ঘটে সে বিষয়টি কিন্তু একমাত্র কারণ নয়। এটির সাথে কিন্তু অন্যতম একটি কারণ হচ্ছে আমরা যখন দ্রুত আসলে কোনো অপরাধের বিচার পাই না, সেটি আসলে মোটা দাগের কোনো উদাহরণ যেমন শাস্তির উদাহরণ আসলে সৃষ্টি করতে পারে না, ঠিক পাশাপাশি কিন্তু এটি আসলে অপরাধ। সেলিয়া, আপনি থাকুন আমাদের সঙ্গেই, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, আমরা মানিকগঞ্জে সেলিয়া সুলতানার সাথে আমাদের সহকর্মী কথা বলছিলাম। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং মিশুক মনির সহ 5 জন নিহতের ঘটনার মামলার রায় দেওয়া হচ্ছে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে। সেখান থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে গত বছর মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে 6,581টি, এতে মারা গেছেন 8,642 জন। অধিকাংশ ক্ষেত্রে এই দুর্ঘটনার মূল কারণ মহাসড়কে নৈশ কোচগুলোর বেপরোয়া গতি। বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে কুয়াশা ভেদ করে গাড়ি চালানোকেই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনিটরিং বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আর বিআরটিএ বলছে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেবেন তারা। মৌসুমী ময়ের রিপোর্ট। রাতের রাস্তায় জ্বলজ্বল করতে থাকা প্রতিটি গাড়ির হেডলাইট দূর থেকে মনে হয় আগুনের ফুলকি। গাঢ় অন্ধকারে নিস্তব্ধতার সাথে কুয়াশা ভেদ করে চলা চলন্ত গাড়ির বিকট হর্নের মাঝে স্বস্তি খুঁজে পায় দূরপাল্লার যাত্রীরা। চালকের হাতের স্টিয়ারিং আর স্পিড মিটারে দুলতে থাকা যাত্রীদের জীবনের হোঁচট খাওয়ার গল্প তাই একই রকম। রিস্ক নিতেই হয়। এখন রাত্রে মনে করেন যে সড়ক দুর্ঘটনা তো হয়েই থাকে, প্রায় হচ্ছে। গাড়ি যদি বেশি স্পিড বা রানিং এ চালায় তখন যদি সামনে কোনো গাড়ি বা কোনো ওভারটেক করতে যায় তখন অনেক সমস্যা হতে পারে। ড্রাইভার যতটুকু কেয়ারফুল থাকবে ততটুকুই সবার জন্য সেফটি। মাঝরাত্রির মহাসড়কগুলোর বাস ট্রাকের গতির অসম এই প্রতিযোগিতা সকাল বেলার খোরাক খবরের পাতাগুলোর। সব জেনেও বাধ্য হয়ে ঝুঁকির সাথে নিজেদের মানিয়ে নিচ্ছেন যাত্রীরা। আর চালকদের অভিযোগ, যাত্রীদের প্ররোচনায় গতি বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। ওই যে লাফ চালায় গাড়ি, কুয়াশা মানে না, কুয়াশা থেকে উঠে দেয়। রোডের মাঝখানে যে আইল্যান্ড গুলা রং রোডে রাহে দেখে না, আইল্যান্ড মাইল্যান্ড সব একদম সব চিরা বিরা যায়। ডানে বামে গাড়ি জমা থাকে, এর জন্য কষ্ট, আমাদের অনেক কষ্ট হয়। মানে দুটা চোখ
ঘোরা যায় না, একদম দুর্যোগ মেলা রাখতে হয়। মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ভবিষ্যতে রাস্তায় সিসি ক্যামেরা বসানোর কথা জানান বিআরটিএ। আর দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি প্রচলিত সড়ক আইন মেনে চলার বিষয়টি বাধ্যতামূলকভাবে তদারকি করার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। ইতিমধ্যে এ ব্যাপারে লেখালেখি শুরু করে দিয়েছি। আমরা পুলিশদের কাছ থেকে একটা রিপোর্টও পেয়েছিলাম যে কতগুলো পয়েন্ট, আর একটা তালিকা পাবো, সেই তালিকাগুলো আমরা স্পিড ক্যামেরা বসানোর জন্য সুপারিশ করব। বিজ্ঞান বলে চালককে ট্রেনিং দিতে হবে, তার মনস্তত্ত্বটাকে ঠিক করতে হবে এবং সে শুনে সেটা প্রয়োগ করছে কিনা তার জন্য পুলিশকে সার্বক্ষণিকভাবে ফিল্ডে রেখে সেটাকে আদায় করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় 20,000 মানুষ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে ছোট 3 ভাই বোনকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মেজ ভাইয়ের বিরুদ্ধে। গতরাতে সদর উপজেলার আলোকবালি পূর্বপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায় রাতে হঠাৎ মেজ ভাই রুবেল তার ছোট ভাই বোনদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় 6 বছরের মার্জিয়া ও 8 বছরের মরিয়মকে গলা টিপে হত্যা করে সে। একই সময় ছোট ভাই ইয়াসিনকেও সে গলা টিপে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। বড় ভাই আতিকুর এ সময় ছোট ভাই বোনদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে রুবেল। আহত আতিকুরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতিকুর জানান ক্রোধের বশে এই হত্যাযজ্ঞ চালায় তার ছোট ভাই রুবেল। খুব যদি বুঝতে পারেন, এবারে আমি ধরছি, ধরার পরে টান দিচ্ছে, টান দেওয়ার পরে ছুটে না, কিন্তু হাত কেটে গেছে। মানসিকভাবে অসুস্থ জানি না, ভালোই। এদিকে প্রতিবেশীদের ধারণা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রুবেল এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। রুবেল তার 2 বোন, এক ভাইকে গলা টিপে হত্যা করছে আর আরেক ভাইকে আহত করছে। হয়তো বা এরকম বাপের সব সম্পত্তি একা দখল করতে চায় কিনা এরকম চিন্তা ভাবনা থাকতে পারে, এ কারণে হয়তো বা সব চিন্তা ভাবনা। সকালে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশ। নৃশংস এই হত্যার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে তেমন কিছু এখনো জানা যায়নি, তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিটুকু জানা যাবে যে আসলে কি কারণে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে, এটা জানা যাবে। এর আগেও রুবেল তার মেয়েকে হত্যার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন স্বজনরা। সময় সংবাদ, নরসিংদী। সুন্দরগঞ্জে জাতীয় পার্টি দলীয় সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খানের পরিকল্পনা ও অর্থায়নে শাহিন, মেহেদি, হান্নান ও রানা নামে 4 যুবক এমপি লিটনকে হত্যা করেছে। রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সকালে গাইবান্ধা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। কিলার গ্রুপের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমাদের অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আমরা যে জিনিসটা পাইলাম যে এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান। ওনার পরিকল্পনায়, ওনার অর্থায়নে ঘটনাটা ঘটেছে। লিটন মহোদয় বেঁচে না থাকেন তাহলে পুনরায় উনি এই এলাকা আবার এমপি হতে পারবেন। এই কারণে উনি এটা 1 বছর যাবৎ পরিকল্পনা করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের সাথে কন্ট্যাক্ট করছেন। সময় সংবাদে আরো থাকছে। আগামী মাস থেকে আবারও শুরু হচ্ছে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি। সরকারের বেঁধে দেওয়া 37,000-এর পরিবর্তে 2 থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মিয়ানমারে সংঘাতের পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে আগ্রহী। এরই মধ্যে নিজ উদ্যোগে অন্তত 7 থেকে 900 জন ফিরে গেলেও তাদের অনেকেই মিয়ানমার থেকে স্বজনদের নিয়ে বাংলাদেশে ফিরে আসছেন বলে দাবি স্থানীয়দের। তবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে রোহিঙ্গারা নিজ উদ্যোগে মিয়ানমার ফিরছেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার সেনাদের নির্মম নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা গত 4 মাস ধরে অবস্থান করছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অনিবন্ধিত বিভিন্ন ক্যাম্পে। শত নির্যাতন নিপীড়নের পরও স্বদেশের প্রতি যেন একটুও কমেনি মায়া। তাই তো অনেক কষ্টের মধ্যেও নিজ দেশ, নিজ ভিটে মাটিতে ফেরার আকুতি থামছে না তাদের। গত অক্টোবরে সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে শুরু করা অভিযান 15 ফেব্রুয়ারি বন্ধ ঘোষণা করেছে মিয়ানমার সরকার। এরপর থেকে রোহিঙ্গারা ফিরতে শুরু করেছেন নিজ দেশে। মিয়ানমার যদি ঠান্ডা হয়ে যায় আমি চলে যাব। আমরা এখানে অনেক কষ্ট পাইছি। আর নিজের দেশত নিজে যাইবার চাই। যদি আমাদের দেশে যদি সরকার যদি আমাদের রোহিঙ্গা মানি লয় তাহলে আমরা আমাদের দেশে চলে যাব। তবে স্থানীয়দের দাবি রোহিঙ্গারা স্বদেশে গিয়ে স্বজনদের নিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে আসছে। আর এটি প্রতিরোধ করা না গেলে এদেশটা রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের স্থান হয়ে যাবে বলে মনে করছেন রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। আমরা যতটুকু জানতে পেরেছি ওই রোহিঙ্গারা আবারও
ওই তাদের আত্মীয় স্বজন নিয়ে বাংলাদেশে ফিরে আসছে। যে স্থানে সরকার তাদেরকে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওই কথা তারা শুনেছে। পুনরায় যাতে আত্মীয় স্বজন নিয়ে এই দেশে প্রবেশ করতে না পারে ওইটা নিশ্চিত করতে হবে, না হলে এই দেশটাই রোহিঙ্গাদের একটা স্থায়ী বসবাসের স্থান হয়ে যাবে। তবে বিজিবি বলছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজ উদ্যোগেই মিয়ানমার ফিরছে। প্রায় 800-900 লোক আমরা অলরেডি আমাদের কাছে হিসাব আছে যে তারা চলে গেছে, আর বাকি যারা রয়ে গেছে তারাও আমার মনে হয় সুযোগের অপেক্ষা আছে যে তারা দুই দেশের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং তারা যদি সুযোগ পায় তারা ফেরত চলে যাবে। জাতিসংঘের হিসাবে 2016 সালের অক্টোবর থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্তত 69,000 রোহিঙ্গা। যদিও এই হিসাব ঠিক কিনা তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং মিশুক মনির সহ 5 জন নিহতের ঘটনায় বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছেন। এই মুহূর্তে আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গুরুত্বপূর্ণ মামলা, আমরা জানি যে মামলাটি প্রায় 5.5 বছর লেগেছে সব মিলে। আপনাদের অনেক বাধা পার হয়ে গেছে, সাক্ষীরা আসেনি, সেই লড়াইগুলো আপনাদের করতে অনেক। এই মামলাটা দ্রুত দৃশ্যলাভ করার জন্য আমরা বহু চেষ্টা করেছি, কারণ 5.5 বছর হলেও একটা পিরিয়ড পার হয়ে গেছে তদন্তের জন্য। আমাদের কাছে এখানে চার্জশিট হওয়ার পরে বিচার কার্য আরম্ভ হয় এবং সাক্ষীরা অনেক দূর দূরান্তের সাক্ষী ছিল, সাক্ষীর সময় মতো না আসাতে কিছুটা দেরি হয়েছে। কিন্তু আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলা পরিচালনার ক্ষেত্রে বা ডিলে করার ব্যাপারে কোনো গাফিলতি করিনি, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং যখন যে সাক্ষী আদালতে হাজির হয়েছে আমরা কোনো সাক্ষী এই আদালত থেকে ফেরত দিলাম। আপনাদের ধন্যবাদ। দুর্ঘটনায় চালকের সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং মিশুক মনির সহ 5 জন নিহতের ঘটনায় আসামি বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছেন এবং এ বিষয়ে ব্রিফ করছিলেন, কথা বলছিলেন আইনজীবী। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনায় 4 বছর পার হলেও মামলার চার্জ গঠন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এমনকি মামলার প্রধান আসামি সহ 126 জনের জামিন থাকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন তারা। এদিকে চার্জ গঠন না হওয়ার জন্য রাষ্ট্রপক্ষ দায় চাপালেন আসামি পক্ষের ওপর। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। 2013 সালের 22 ফেব্রুয়ারি জঙ্গি সমর্থক একটি মৌলবাদী গোষ্ঠী ফেনী শহীদ মিনারে হামলা চালিয়ে 21-এর মহান শহীদদের প্রতি মানুষের দেয়া শ্রদ্ধার ফুলগুলো লণ্ডভণ্ড করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে শহীদ মিনার চত্বরে টানানো ব্যানারগুলো। পরদিন পুলিশের উপপরিদর্শক নুরুল করিম বাদী হয়ে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করেন। এতে ফেনী জেলা জামায়াতের তৎকালীন আমির ও সেক্রেটারি সহ জামায়াত শিবিরের 62 জনের নাম উল্লেখ করে 182 জনকে আসামি করা হয়। তবে এই মামলার দায় নিয়েই চরম ক্ষোভ ফেনীর মুক্তিযোদ্ধাদের এই নেতা। মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাসী না, সেখানে নর্মাল কেস হয়েছে। আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতার মামলা তারা করে নাই এবং তারা নর্মাল মামলা করি এবং এদেরকে সেভ করার জন্য চেষ্টা করছে। অভিযোগ অস্বীকার করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, এই ঘটনায় রাষ্ট্রদ্রোহিতার কোনো তথ্যউপাত্ত ছিল না। তথ্যউপাত্ত দরকার ছিল, এগুলি ছিল না মর্মে প্রচলিত আইন মোতাবেক মামলাটা রেকর্ড হয়। বর্তমানে 18 জন আসামি পলাতক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। এদিকে এই মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী জানালেন, 2016 সালের 21 এপ্রিল বিচার প্রক্রিয়া শুরুর পর গত 1 বছর চার্জ গঠনে আসামি পক্ষ নানা অজুহাতে সময়ক্ষেপণ করেছেন। বিভিন্ন অসৎ অভিপ্রায়ে সময়ক্ষেপণ করছে। রাষ্ট্রপক্ষ অত্যন্ত তৎপর যে দ্রুত সাসপেন্ড করার জন্য এবং আমি আশা করছি আগামী কার্যদিবসে এই মামলায় সাজ গঠন হবে। আদালত সূত্র জানায়, মামলাটির এজাহারভুক্ত 11 জনকে অব্যাহতি দিয়ে চার্জশিটের 144 জনের মধ্যে 126 জন জামিনে থাকলেও বাকি 18 জন এখনো পলাতক। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদে আরো থাকছে, শেখ কামাল ক্লাব কাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান। সেমিতে ওঠার মিশন বর্তমান চ্যাম্পিয়নদের, জয়ের ধারায় ফিরতে চায় সাদা কালোরা। নানা জটিলতা আর দীর্ঘ প্রতীক্ষার পর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই মালয়েশিয়ায় পুনরায় জনশক্তি রপ্তানি শুরু করা হচ্ছে। 9 অথবা 10ই মার্চ প্রায় 700 কর্মী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে বলে জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব। এদিকে মাত্র 10টি প্রতিষ্ঠান জনশক্তি রপ্তানির সুযোগ পাওয়ায় সরকারের বেঁধে দেয়া 37,000-এর পরিবর্তে কর্মীদের কাছ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ব্যক্তিখাতের ব্যবসায়ীরা। তবে পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানকে যুক্ত করার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রসূন আশিসের রিপোর্ট।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দুদেশ সম্মত হলে 2012 সালে সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হলেও তখন এই সুযোগ পায় মাত্র 10,000 কর্মী। এরপর গত ফেব্রুয়ারি ও নভেম্বরে 2 দফা সমঝোতা স্মারক সই হলেও কর্মী পাঠানো সম্ভব হয়নি। অবশেষে নানা জটিলতা কাটিয়ে প্রায় 4 বছর পর আগামী মাসের শুরুতে মালয়েশিয়ায় আবারও কর্মী পাঠানো শুরু হচ্ছে বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব। 9 থেকে 10 মার্চে একটি ফ্লাইট দিবে, যেখানে প্রায় 5 থেকে 700 ওয়ার্কার মালয়েশিয়াতে যাবে। এপ্রিল থেকে হিউজ মুভমেন্ট শুরু হবে। এদিকে দীর্ঘদিন পর সুযোগ এলেও জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের হাতে আটকে যাওয়ায় এই প্রক্রিয়া আবারও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যক্তি খাতের ব্যবসায়ীরা। আজকে যদি সিন্ডিকেটের মাধ্যমে এটা হয় যে 10 জনের বাইরে কেউ কর্মী প্রেরণ করতে পারবে না, তাহলে যারা দীর্ঘদিন ধরে এটার পিছিয়ে বিনিয়োগ করছেন তারা ক্ষতিগ্রস্ত হবেই। বায়রার এত বড় একটা শীর্ষ পদ থেকে উনি সকল সদস্যকে বঞ্চিত করে ওনারা একা ব্যবসা করবেন, কারণ বিগত দিনে আমাদের লিডারশিপে এগুলো আমরা দেখিনি। তাদের অভিযোগ, বিশেষ কৌশলে মাত্র 10টি প্রতিষ্ঠানকে কর্মী পাঠানোর সুযোগ দেয় মালয়েশিয়া যেতে কর্মীদের গুনতে হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা। ওরা বিভিন্ন এজেন্সিকে যে মেসেজগুলি থ্রো করেছে, ওখানে মিনিমাম কস্ট হচ্ছে 1,85,000 টাকা। প্ল্যান্টেশন সার্ভিস সেক্টরে 2.5 লাখ টাকার উপরে। মাইগ্রেশন কি সরকারের নির্ধারিত মূল্য হচ্ছে? এখানে সরকারের তীক্ষ্ণ নজরদারি আমাদের একান্তই দাবি। তবে এ অভিযোগ অস্বীকার করেন 10 প্রতিষ্ঠানের একটির মালিক ও বায়রার মহাসচিব রুহুল আমিন স্বপন। এটা কোনোদিনও সত্য না যে 2 লাখ 2.5 লাখ দিয়ে একটি লোক মালয়েশিয়াতে যাবে, ইটস নট কারেক্ট। আমরা দেখি আমরা সবচেয়ে মিনিমাম মাইগ্রেশন কস্টে রাখার জন্য বাইরের থেকেও সরকারকে সব ধরনের সহযোগিতা আমরা করব। কি মেকানিজম আছে যে গ্রামের ছেলেটা 37,000-ই যাবে? এই জন্য রিক্রুটমেন্ট সিস্টেমেরও এখন পরিবর্তন আনা দরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, প্রথম দফায় 10টি প্রতিষ্ঠানের মাধ্যমে 5,000 কর্মী যাওয়ার পরেই অন্য ব্যবসায়ীরা এই সুযোগ পাবেন। জয়েন্ট টেকনিক্যাল কমিটি আছে আমাদের, যদি দেখি যে এরকম কোনো সমস্যা তৈরি হচ্ছে যে একটা মাত্র 10 জন 12 জনকে নিয়ে কাজ হচ্ছে, তখন তো আমরা কথা বলতেই পারবো, সেখানে এটাকে বাড়িয়ে নেওয়ার ব্যাপারে সুযোগ থাকবে আমাদের। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রতিষ্ঠান বাছাইয়ের পদ্ধতি খতিয়ে দেখার কথাও বলেন অতিরিক্ত সচিব। ডিমান্ড পাওয়া শুরু করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগরতলা মামলায় অভিযুক্ত ও নতুন প্রজন্ম। সকালে ধানমন্ডিতে কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান 2 অভিযুক্ত ও বৈরী সাক্ষী সহ মামলার সাথে সম্পৃক্ত মোট 3 জন। এ সময় তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন। 1969 সালের এই দিনে কারাগার থেকে মুক্তি পান অভিযুক্ত 34 জন। পাকিস্তান সরকারের দায়ের অবৈধ এই মামলায় বঙ্গবন্ধু সহ অভিযুক্ত 35 জনের স্মৃতিচারণ করেন তারা। নির্যাতনের শিকার হয়ে কারাগারে মৃত্যুবরণ করা সার্জেন্ট জহুরুল হকের স্মৃতিচারণ করেন উপস্থিত অভিযুক্ত সার্জেন্ট আব্দুল জলিল। সেই মামলায় অভিযুক্ত 35 জনের মধ্যে জীবিত আছেন 5 জন। বিকেলে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনায় তাদের অংশগ্রহণ করার কথা রয়েছে। দেশের বাইরের খবর। কাগজপত্রহীন এবং যে কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের দ্রুত বহিষ্কার করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে এই সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। তবে শিশু বয়সে বাবা মার সঙ্গে এসে যুক্তরাষ্ট্রে বসবাসরত কাগজপত্রহীনদের আপাতত বহিষ্কারের আওতায় আনা হচ্ছে না বলে জানা গেছে। এদিকে নতুন সার্কুলার অনুযায়ী রাজনৈতিক আশ্রয় প্রার্থনা বিবেচনায় নতুন বিচারক নিয়োগ সহ 10,000 ইমিগ্রেশন কর্মকর্তা ও সীমান্ত প্রহরায় 5,000 কর্মকর্তা নিয়োগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এছাড়া 2015 সালের 2 জানুয়ারির পর থেকে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশোধনী আকারে নতুন নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার। নতুন ওই নির্বাহী আদেশে গ্রিন কার্ডধারীদের নিষেধাজ্ঞার বাইরে রাখা হবে বলেও জানান তিনি। অমর একুশে গ্রন্থমেলার শেষ পর্যায়ে এসে ভিড় বাড়ছে সব বয়সী মানুষের। পাঠক, লেখক এবং প্রকাশকের মিলন মেলায় সেখানে এক উৎসব মুখর পরিবেশ। বাচ্চাদের পছন্দের তালিকার শীর্ষে ছড়ার বই। সব বয়সী পাঠক ছড়া ভালোবাসলেও তরুণদের মাঝে ছড়ার প্রতি আগ্রহ কিছুটা কম। আগ্রহ বাড়াতে তরুণদের পছন্দের বিষয়ে ছড়া লেখার কথা বলছেন ছড়াকাররা। কামাল হোসেনের ছবিতে ইমদাদুল হকের রিপোর্ট। অমর একুশে গ্রন্থ মেলায় শিশু কিশোরদের প্রথম পছন্দ ছড়ার বই। তাই বাবা মার সাথে মেলায় এসে পছন্দের বই কিনছে শিশুরা। তবে সব বয়সী মানুষের কাছে ছড়া পছন্দের হলেও
তরুণদের আগ্রহ কিছুটা কম। আমি অনেক ছড়া পড়ি, আমার ছড়া পড়তে অনেক ভালো লাগে, ছড়া বই কিনতে এসেছি। ছড়ার বই পড়তে খুবই ভালো লাগে, ছড়ার বই কিনি আর নিজেও ছড়া লিখি। ছড়ার মধ্যে যে ছন্দটা আছে এটাই আসলে অন্যরকম একটা অনুপ্রেরণা দেয়। এখনকার ছড়া ভালো হয়, বেশ ভালো ছড়া হয়। ছড়ার বইয়ের প্রতি সেই আগ্রহটা এখন আর নাই আর কি, হয়তো পড়তে পারি না আর কি। ছড়ার বই তো এখন পড়া হয় না, এখন তো আর আমরা ছোট নাই যে ছড়া পড়বো। বিক্রেতারা জানান গল্প উপন্যাসের বই বেশি বিক্রি হলেও ছড়ার বইয়ের বিক্রিও কম নয়। ছড়ার বইগুলো খুব ভালো বিক্রি হচ্ছে, কারণ হচ্ছে বাচ্চারা ছড়ার বই খুব পছন্দ করে। শিশুরাই আমাদের বইগুলো বেশি কিনতেছে এবং ওরাই আমাদের মূল কাস্টমার। চাহিদা থাকায় প্রকাশকরাও ছড়ার বই প্রকাশ করছেন, তবে শিশুদের মধ্যে ছড়া বেশি জনপ্রিয় হওয়ায় শিশুতোষ ছড়ার বই প্রকাশ করছেন বেশি। আমাদের সকল বইগুলো শিশুতোষ আর কি, তো এখানে শিশুদের উপযোগী যে ছড়াগুলো সেটা আমরা সাধারণত প্রকাশ করি। তরুণদের ছড়ার বই বের করি, যারা পুরনো লেখক আছে ছড়াকার আছেন তাদের ছড়ার বইও বের করি। প্রযুক্তির যুগে তরুণরা ছড়া পড়ছে ফেসবুকে, আর তরুণদের মধ্যে ছড়ার প্রতি আগ্রহ বাড়াতে তরুণদের পছন্দের বিষয় নিয়ে লেখার কথা বললেন ছড়াকাররা। শুধু বাংলা সাহিত্য নয়, সকল সাহিত্যের পুরোধাই শুরুটাই কিন্তু ছড়া দিয়ে। ছড়া কিন্তু বীথ। তরুণদের কাছে আসলে ছড়াকে জনপ্রিয় করতে হলে তাদের পছন্দের বিষয়গুলো নিয়ে ছড়া লিখতে হবে। শিশুদের ছড়া তো তরুণরা ভালোবাসবে না। অমর একুশে গ্রন্থমেলায় এ পর্যন্ত বই বের হয়েছে 2484টি, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক কবিতার বই 757টি, আর ছড়ার বই রয়েছে 73টি। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সড়ক দুর্ঘটনায় তারেক মিশুক সহ 5 জনের নিহতের ঘটনায় বাস চালক জামিরের যাবজ্জীবন কারাদণ্ড, বিচারহীনতার সংস্কৃতি দূর হবে প্রত্যাশা স্বজনদের। গত 1 বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 8,500-এর বেশি মানুষ। বাস ট্রাকের বেপরোয়া গতিই দায়ী, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনিটরিং বাড়ানোর পরামর্শ। সুন্দরগঞ্জে জাতীয় পার্টি দলীয় সাবেক এমপি আব্দুল কাদেরের পরিকল্পনা ও অর্থায়নে এমপি লিটনকে হত্যা করে 4 যুবক, গাইবান্ধায় সংবাদ সম্মেলনে ডিআইজি। জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীর আলোকবালিতে 3 ভাই বোনকে হত্যা, অভিযুক্ত ভাই পলাতক। এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ফেরত গেলেও স্বজনদের নিয়ে আবারও ঢুকে পড়ছে বাংলাদেশে, দাবি স্থানীয়দের, এখনই প্রতিরোধের তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।